টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিক বেড়েছে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি। একাধিক জায়গায় ভেঙেছে বাঁধ। পানি ঢুকছে ঝিনাইগাতি সদর, নলকুড়া ও ধানশাইল ইউনিয়নের নিচু এলাকায়। ভোগাই নদীর বাঁধের ভাঙনে নালিতাবাড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে অনেকের বাড়িঘরে পানি ঢুকেছে, করতে পারছেন না রান্নাবান্নাও। উজানে পানি হলে আমাদের এখানে পানি ঢুকে পড়ে, পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঝিনাইগাতি। আমার বাসাতে এক বুক পানি, যেতে পারি নাই। তারপরে আনের ওই উত্তরে আরো ধান খেতে ৬০-৭০ করে জমি তোলানি। এই বেদিবারের জন্য আমরা ঝিনাইগাতি বাজারের বাসী অনেকই ক্ষয়ক্ষতি হচ্ছে, দোকানে পানি যাচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, অনেক কিছু হচ্ছে আর কি। বাড়িঘরের পাশাপাশি তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,৫০০ হেক্টর আমনের ক্ষেত। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৪,৩০০ হেক্টর আমনের জমি সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়েছে এবং প্রায় ৫,১০০ হেক্টর জমি আংশিক নিমজ্জিত হয়েছে। বৃষ্টিপাত যদি কমে যায় খুব দ্রুতই পানি নেমে যাবে, এতে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে যাবে। কিন্তু যদি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঝিনাইগাতিতে ৩২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১৬ বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১/১১ জরুরি অবস্থার সরকার ও পরে আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে মামলা হয় অর্ধশতাধিক। এর মধ্যে সাজা হয়েছে ৬ মামলায়, কিছু স্থগিত। ২০০৭ সালে গ্রেফতারের পর বন্দিদশায় নির্যাতনের শিকার হন তিনি। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যান। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে আর ফেরা হয়নি দেশে। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর তারেক রহমানকে দেশে ফেরানোর প্রত্যাশা তৈরি হয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মামলায় অনেকের সাজা মওকুফ বা প্রত্যাহার হলেও বড় ধরনের অগ্রগতি নেই তার বিষয়ে। তাই আইনি জটিলতার দ্রুত অবসান চায় বিএনপি। এখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসা, এটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান দাবি। দ্রুত সময়ের মধ্যে তার ফিরে আসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। সকল মামলা প্রত্যাহার করে, তার নামে যে সাজাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করে তাকে, এটা ১ ঘন্টার বিষয়। এটা আজকে যে কোনো সময় একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটা প্রত্যাহার করা যাবে। আইনজীবীরা বলছেন, সরকার চাইলে আইনি বাধা সরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব। এই মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, সে কারণে তিনি, সরকার যদি ইচ্ছা করেন তাহলে পরে তাকে এই মামলার থেকে অব্যাহতি দিতে পারেন, এবং অব্যাহতি দিলে জনাব তারেক রহমান সাহেবের দেশে আসতে কোনো বাধা নাই বলে আমি আইনজীবী হিসেবে মনে করি। এই জ্যেষ্ঠ আইনজীবী আরও জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮,০০০ শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত সফরে ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যৌথ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, দ্বিপক্ষীয় বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ এবং উচ্চশিক্ষা, রোহিঙ্গা সমস্যা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। এর আগে দুপুর ২টার দিকে শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডক্টর ইউনূস। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিম। সন্ধ্যা ৬টায় তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। We have to strengthen our own forces, and it is these countries that understand each other. বাংলাদেশের কর্মীদের দুই দেশের অর্থনীতিতে অবদান গুরুত্বপূর্ণ। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮,০০০ শ্রমিককে সব সহায়তা দেয়া হবে।
এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। I believe Bangladeshi workers to both economies. I believe মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ মালয়েশিয়া বাংলাদেশ যৌথ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। তিস্তা নদীর পানি কমছে, তবে বিপদ কাটেনি নদীপাড়ের মানুষের। নতুন করে ভাঙনের সর্বস্ব হারাচ্ছেন তারা। আশ্রয় নিয়েছেন স্কুল, সড়ক ও উঁচু জায়গায়। নদীতে বিলীন হয়েছে 20টি পরিবারের ঘরবাড়ি এবং 250 হেক্টর জমির ফসল। গুরুত্বপূর্ণ শঙ্করদাহ সড়কের 4 কিলোমিটারের 3 কিলোমিটারই ভাঙনে বিলীন। এছাড়া ভাঙনের মুখে নিজপাড়া, গদাই, পাঞ্জরভাঙা গ্রাম ও তিস্তা মহিপুর ব্রিজ সড়ক। আধ ঘন্টার মধ্যে মনে হয় হাফ মিটার ভাঙে গেছে, আর কিছুক্ষণ থাকলে আরো 1 মিটার চলে যেতে পারে। এখন থাকি বাড়ি ভাঙিয়েছিল 7বার বাড়ি ভাঙা, কোনো নদীর কাজ নেই। পানি নির্ভর যদি কাজ করে 100 বস্তা দিয়ে দেয়, 4000 বস্তা ধরে দিয়ে থই, এভাবে নদীর কাজ হয় না। আমাদের ভাঙনের হাত থেকে রক্ষা করার মতো কেউ নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে এলাকায় জিওব্যাগ ফেলা হচ্ছে। স্বল্প সময়ে আমরা প্রকল্প দাখিল করব এবং প্রকল্পটি পাশ হলে, অনুমোদিত হলে, এই নদী ভাঙনের যে সমস্যা আছে তিস্তা কেন্দ্রিক, নদী ভাঙনের সমস্যা সমাধান করা সম্ভব হবে। চলতি বছর বন্যায় 8 বারের মতো ভাঙনের কবলে পড়ে তিস্তাপাড়ের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লেবাননের বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আজ শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়েছে। তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, সেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। লেবাননের সেনাবাহিনী বলছে, দেশটির দক্ষিণে তাদের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও 20টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে তাদের পক্ষে জানানো হয়েছে সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। আর হিজবুল্লাহ বলেছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। এর আগে স্থল অভিযান শুরুর 3য় পূর্ণদিনে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে লেবাননে 2টি বড় হামলা হয়। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF আঞ্চলিক রাজধানী নাবাতি সহ দক্ষিণের আরও 2 ডজন শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলেছে। কয়েকদিনের বিমান হামলার পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ওই অভিযান শুরু হয়। লেবাননে ইসরায়েলের নতুন অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দার্ন অ্যারোস। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামলাটি চালানো হচ্ছে স্থল ও বিমান বাহিনীর সমন্বয়ে।